দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা শুরু করতে চাই। এক হচ্ছে প্রবাসী ভোট, তারা প্রক্সির মাধ্যমে ভোট দেবেন না অন্য কোনো পদ্ধতিতে। এছাড়াও নতুন ভোটারদের নিয়ে নানান আলোচনা চলছে। এনসিপি পক্ষ থেকে 16 বছর করার কথা বলা হচ্ছে ভোটারদের বয়স। এছাড়াও অনেক নতুন ভোটার এইবার প্রথম ভোট দিচ্ছেন, তাদের নিয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে সেখানেও আমরা আসতে চাই। তিনজন সম্মানিত আলোচক রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু সাইদ খান, তিনি সিনিয়র সাংবাদিক ও লেখক। আছেন ডক্টর শাখাত হোসেন শায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক জি9, এবং আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে আজকে এনসিপি দ্বিতীয় দফা আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম ধাপের দ্বিতীয় পর্বের সংলাপে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করে দলের নেতা আখতার হোসেন। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ, এই তিন বিষয়কে কেন্দ্র করে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার কথা জানান তিনি। এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। সংলাপ শেষে দলের মুখ্য সংগঠক জানান, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুদককে শক্তিশালীকরণ এবং সংবিধান সংশোধনে গণভোটের ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ, এই পদগুলোতে নিয়োগদানের কাজটি করবে। ভোটারদের বয়স যেন 16 করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন 23 করা হয়। বিচার এবং সংস্কার কাজের দৃশ্যমানতা যদি আন্তরিকতা থাকে এবং অপর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকে, তাহলে এই সময়কালের মধ্যেই সেটাকে সামনে নিয়ে আসা সম্ভব এবং নির্বাচন আয়োজন করা যেতে পারে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, ফরিদপুর ও কুমিল্লা নামক আরও 2টি বিভাগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ইসির জবাবদিহিতা চায় এনসিপি। তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামই দেওয়া হোক না কেন, তার পূর্বে যেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে। নির্বাচনী আচরণ বিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে, সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে, এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি। এদিকে সূচনা বক্তব্যে 15 মের মধ্যে সব রাজনৈতিক দলের সাথে প্রথম পর্যায়ে সংলাপ শেষ করার আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ। চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরির প্রক্রিয়ায় মৌলিক সংস্কারের রূপরেখাগুলো অবশ্যই সহায়তা করবে বলেও জানান তিনি। শুরুতেই আসতে চাই জনাব সারওয়ার তুষার, আপনার কাছে মৌলিক সংস্কারের রূপরেখা আজকে আপনারা দিলেন, সেটার ব্যাপারে খানিকটা শুনতে চাই। এছাড়া তারুণ্য নির্ভর দল আপনাদের এবং নতুন ভোটার অনেকে এইবারই প্রথম নির্বাচনে ভোট দিতে পারবেন, তাদেরকে আকৃষ্ট করতে আপনারা আসলে কি ভাবছেন? আপনাকে ধন্যবাদ। আমরা আজকে দ্বিতীয় দফায়, প্রথম পর্বের দ্বিতীয় দফার বৈঠক আজকে হয়েছে কমিশনের সাথে, এবং সেখানে গত বৈঠকের কিছু অমীমাংসিত বিষয় ছিল, সেগুলো নিয়ে কথা হয়েছে। এর বাইরে আমরা মৌলিক সংস্কারের একটা রূপরেখা আজকে হাজির করেছি, যেখানে আমরা আমাদের বিবেচনায় যেটা আমরা বলেছি যে এই সংস্কারের মানে শুধু নির্বাচনী সংস্কার না, যদিও নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের সংস্কার এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটা স্রেফ নির্বাচনী সংস্কার না। মানে যেটা অন্যান্য দল থেকে বলা হচ্ছে যে একটা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার লাগে করে নির্বাচন দিয়ে দেন, আমরা সেটা বলিনি। আমরা বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামোগত সংস্কারের দিকে মনোযোগ দিয়েছি এবং সেখানে 3টা প্রধান ধারণাকে আমরা আমাদের লক্ষ্য হিসেবে ঠিক করেছি। 1 নম্বর হচ্ছে ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ। ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ, এই 3টা কথা। তো এই জিনিস মৌলিক সংস্কারের একটা খুবই দীর্ঘ 73 পাতার, প্রায় 73 পাতার একটা প্রস্তাব আমরা দিয়েছি, প্রত্যেকটা ধরে ধরে কোনটা কীভাবে বাস্তবায়নযোগ্য হবে সেটা। তো সেগুলো নিয়ে আমাদের আরও কথাবার্তা বলতে হবে। এর বাইরে তরুণ ভোটার, এবার এটা তো 2008 সালের পরে বাংলাদেশে দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে একদিকে প্রচুর নতুন ভোটার, যারা ইতিপূর্বে ভোটার হয়েছে, ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু ভোট দিতে পারেন নাই, আবার এবারই প্রথম ভোটার হচ্ছেন, এই ধরনের ভোটারও আছে। ফলে এই সংখ্যাটা অনেক। পাশাপাশি প্রবাসী ভোটারের ইস্যুটা তৈরি হচ্ছে, যে এবার বিপুল সংখ্যক প্রবাসী ভোটার যারা ভোট দিতে পারবেন বা দেওয়ার কথা উঠেছে, এবং পুরনো যারা ভোটার
তাদের কিন্তু ভোট দেওয়ার পেছনে যে বিবেচনা সেটাও এবার আগের মতো থাকবে সব ক্ষেত্রে সেটা বলা যাবে না। ফলে এবার আমরা এই কারণে বলেছি যে এবারের নির্বাচনটা খুবই একটা ভিন্ন কনটেক্সটে হতে যাচ্ছে। তো সেইখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার যে কর্মসূচি নিয়ে হাজির হতে হবে। আমাদের দিক থেকে আমরা এই যে সংস্কারের যে এজেন্ডাগুলো, যেটা এই গণঅভ্যুত্থানের পরে এক অর্থে ইনএভিটেবল হয়ে গেছে, এবং ন্যাশনাল এজেন্ডা, এই ন্যাশনাল এজেন্ডাগুলোকেই আমরা এখন ক্যারি আউট করছি। ঢাকা শহর সহ সারা দেশের দেয়ালে দেয়ালে অনেকগুলো কথাবার্তা তরুণরা লিখেছে, তারা কি চায় এবং কি চায় না, কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি চায়, কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি চায় না, কী ধরনের অর্থনীতি চায়, এই ধরনের কথাবার্তাগুলো আছে। আমাদের যে ইশতেহারটা প্রণীত হচ্ছে সেই ইশতেহারের মধ্যে এগুলোরই রিফ্লেকশন থাকবে, যেটা আমরা বিশেষত তরুণদের, আরবান, যেহেতু আমরা একটা নতুন দল, আমাদের প্রধানত মানে আমরা সারা দেশে সাংগঠনিক কাঠামো তৈরি করছি, কিন্তু প্রধানত আমরা ফোকাস করতে চাইবো যারা নতুন ভোটার, যাদেরকে পপুলারলি জেনজি বলা হচ্ছে, এদের জন্য আমরা একটা নতুন ধরনের রাজনীতি কিংবা নতুন ধরনের বাংলাদেশের প্রস্তাবটা, যেটা তারাই নানাভাবে প্রকাশ করে থাকে নানা সময়, সেটাকে আমরা একটু গুছিয়ে পরিশীলিতভাবে সেখানে আনার চেষ্টা করব। তার মধ্যে একটা জিনিস থাকবে যে কেউ কখনোই যেন নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আসতে না পারে, কেউ যেন কখনোই নাগরিকদের উপর অত্যাচার করতে না পারে, মতামত প্রকাশের জন্য যেন কখনোই কাউকে আটক করা না হয়, কাউকে যেন হেনস্থা করা না হয়, সরকারি ছাত্র সংগঠন কিংবা সরকারি অন্যান্য যুব সংগঠন তারা যেন জনগণের উপরে চড়াও না হয়, যেন দেশে চাঁদাবাজি, এক্সটর্শন এগুলো না থাকে। এবং অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের যে অর্থনৈতিক সম্ভাবনা গত 15 বছরে যেভাবে নষ্ট হয়েছে, মানে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে, এই পাচারের অর্থটাকে আমরা দেশে ফেরত আনা এবং একটা উৎপাদনমুখর অর্থনীতি, যেখানে তরুণরা একদিকে তাদের চাকরি করার নিশ্চয়তা থাকবে, এটার দায়িত্ব রাষ্ট্র নেবে, যে প্রত্যেকটা শিক্ষিত তরুণ জনগোষ্ঠীকে ধাপে ধাপে যেন তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। এর বাইরে উদ্যোক্তা, যেহেতু এবারে সর্বশেষ যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু একটা কথা এসেছে যে আপনার দক্ষিণ এশিয়ার উৎপাদনের হাব হতে চায় বাংলাদেশ। তো সেটার জন্য যে ক্ষুদ্র এবং মাঝারি ইন্ডাস্ট্রি, এগুলোকে উৎসাহিত করার একটা ব্যাপার আছে। আমরা সবসময় লার্জ স্কেল ইন্ডাস্ট্রির দিকে আমাদের বেশি মনোযোগ থাকে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি ধরনের ইন্ডাস্ট্রি যদি আমরা তরুণদেরকে পৃষ্ঠপোষকতা করি, আমাদের তরুণদের সেই সক্ষমতা আছে যে তারা এখান থেকে অনেক কিছু করতে পারবে। এর পাশাপাশি কারিগরি শিক্ষার যে এটা এখন একটা ব্যাপার হয়ে গেছে, যে যারা যারা তথাকথিত খারাপ ছাত্র, তারা এসে আসলে এখানে জায়গা পায়। আমরা এইটাকে বদলাতে চাই, যেন এখান থেকে আমরা প্রচুর পরিমাণ স্কিল্ড পপুলেশন তৈরি করতে পারি। এই জিনিসগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা আগামী ইলেকশনের আগেই ইশতেহার আকারে প্রকাশ করব, এবং স্বল্পমেয়াদী, মানে যেটা আমাদের ইলেকশনের 100 দিনের মধ্যে আমরা কি করতে চাই যদি আমরা সরকার গঠন করতে পারি, তারপর 2035 সালের মধ্যে কি করতে চাই, এরকম ধাপে ধাপে কি পরিকল্পনা আমাদের আছে সেগুলো আমরা হাজির করব জনগণের সামনে এবং বিশেষত তরুণদের সামনে। জি, ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, আপনার কাছে আসতে চাই, এই প্রবাসী ভোটাররা বাংলাদেশের গত যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন। তাদের যে রেমিটেন্সের লড়াই, সেখান থেকে শুরু করে আন্তর্জাতিক সমর্থন আদায় পর্যন্ত, কিন্তু এতদিন পর্যন্ত ভোটে তাদের আসলে আসার সুযোগ ছিল না। এখন 3টি প্রস্তাবের কথা বলা হচ্ছে, তার মধ্যে প্রক্সি একটা, ডিজিটাল মাধ্যমে, অনলাইনে একটা হচ্ছে পোস্টের মাধ্যমে। প্রবাসী ভোটারদের নিয়ে আসলে বিএনপি কি চিন্তা করছে, সেখান থেকে যদি আলোচনা শুরু করি। প্রথম কথা হলো, প্রবাসীরা বাংলাদেশের জন্য মানে অপরিসীম পরিশ্রম, ত্যাগ স্বীকার করে দেশের জন্য তারা সাংঘাতিক কন্ট্রিবিউট করছে। বাংলাদেশে তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান রেখে বিদেশে গিয়ে কষ্ট করে, পরিশ্রম করে, টাকা পাঠিয়ে দেশের সংসার বাঁচানোর মাধ্যমে দেশটাকে বাঁচিয়ে রাখছে। যেই সেক্টরগুলা এই দুরবস্থার মধ্যে দেশকে টিকিয়ে রেখেছিল, তার মধ্যে একটা হলো প্রবাসীরা, গার্মেন্টস ওয়ার্কার আর কৃষক। এই 3টা শ্রেণী, এবং 3 শ্রেণীতেই দেখবেন আপনার নিম্নবিত্তদের সংখ্যাটা বেশি। তারা দেশটাকে টিকিয়ে রেখেছিল, আর মধ্যবিত্ত উপরে এবং উচ্চবিত্তরা শোষণ করে, শুধু লুটপাট করার দিকে মনোযোগ থাকে বেশিরভাগের। সেই প্রবাসীরা, এটা তাদের খুবই ন্যায্য দাবি ছিল যে তারা ভোটার হতে চায়। ভোটার হওয়া তো অনেক পরের কথা, তারা এয়ারপোর্টে আসলে যে ব্যবহারটা পায় সেটা তার সাংঘাতিক পীড়াদায়ক, তাদের জন্য খুব কষ্টের। কিছুটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সবাই চায় যে উন্নতি হোক। ভোটার হওয়াটা তাদের নাগরিক অধিকার হিসেবে আরও বড় একটা ন্যায্য চাওয়া। বিএনপি এই চাওয়ার সঙ্গে একমত সবসময়। এখন কি পদ্ধতিতে করবে এটা নিয়ে বিএনপি এখনও তাদের মতামত দিয়েছে এরকম আমার নজরে আসেনি। নির্বাচন কমিশন 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করছে, রাজনৈতিক দলগুলোর কাছেও এভাবে সুনির্দিষ্ট কোনো মতামত চেয়েছে যে কোন পদ্ধতিতে হবে সেটাও আমি জানি না। তুষার তো প্রতিনিধি হয়ে আজকেই গেল,
ওদের কাছে জানতে চেয়েছি কিনা কখনো আমরা জানি না। তো যেটা হচ্ছে নির্বাচন কমিশন 3টা যে পদ্ধতি বলছে, একটা প্রক্সি ভোট অত্যন্ত বাজে একটা সিস্টেম হবে। প্রক্সি মানে একজন মানুষ বিদেশে আছেন, তার দেশে কোনো একজন স্বজনকে তিনি অথরিটি দিবেন ভোট দেওয়ার, এবং তার হয়ে ওই স্বজন গিয়ে, তার মনোনীত ব্যক্তি গিয়ে ভোটটা দিবেন। সেই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হতে পারে যে বাংলাদেশে ভোটারকে প্রভাবিত করার নানান বন্দোবস্ত হয়, সেখানে নানান রকমভাবে প্রভোগ করা হয়, টাকা দিয়ে কেনা হয়, চা খাইয়ে কোক খাইয়ে ভোট মোটিভেট করে ফেলা যায়, রিক্সা দিয়ে অটো দিয়ে নেওয়া আনা করিয়ে কখনো প্রভাব বিস্তার করে। সেই ক্ষেত্রে যদি একটা ভোট প্রভাবিত হয়ে খারাপ পথে যেত, এখন তার মাধ্যমে 2টা ভোট খারাপ পথে চলে যেতে পারে। আবার ভালো হলে 2টা ভোটই ভালো হবে, ফলে একটা যে উদ্দেশ্যে ভোটটা দেওয়া সে উদ্দেশ্যটা ব্যাহত হয়। সেই জন্য প্রক্সি ভোটটাকে সহজ মনে করছে নির্বাচন কমিশন হয়তো, যে কারণে সেই দিকে তাদের আলোচনাটার ঝোঁকটা একটু বেশি মনে হচ্ছে। কিন্তু এটা 3টা পদ্ধতির মধ্যে এটা সবচেয়ে পচা ভোট। পোস্টাল যে ব্যালটে যে ভোটটা হবে সেটা বেশি গ্রহণযোগ্য, কিন্তু সেটার দীর্ঘসূত্রতা আছে। যেমন বাংলাদেশে একদিনে নির্বাচন হয় এবং ওই দিনই ভোট গণনা হয় এবং ভোটের রেজাল্ট আসতে থাকে। পোস্টাল ভোট হলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ভোট আসার যে সময়, সেটা নিয়ে নানান রকমের দ্বন্দ্ব সন্দেহ তৈরি হবে এবং ঝামেলা তৈরি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন আগে দিয়ে দেওয়ার সুযোগ থাকে, সেটা করলে কি হয় বাংলাদেশে? সেরকম যদি সব দল মেনে নেয়, আগে দিলে আপনি ভোটের দিনের যেই উৎসব, যে টাইম ফ্রেম, আপনার প্রার্থী ঘোষণা কতদিনের মধ্যে দিবেন, নির্বাচনী প্রচার কতদিন, তাহলে বিদেশিরা ভোট দেওয়ার টাইমটা আগে চলে গেলে আপনি নির্বাচনী প্রচারের সঙ্গে, বাংলাদেশ নির্বাচনী প্রচার তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটার সঙ্গে ম্যাচ করবে কি করে? নির্বাচনী প্রচার রাখবেন আপনি ইলেকশনের আগের দিন পর্যন্ত, আর সে ভোট দিয়ে দিবে 15 দিন আগে বা 20 দিন, সপ্তাহ আগে, তাহলে তো হলো না। এটা একটা সংকট তৈরি করে। বরং সবচেয়ে ভালো সমাধান হতে পারে যদি অনলাইন ভোটিং সিস্টেম চালু করা যায় এবং আইটি এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়া হয়, মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যদি সৎ হয় এবং যারা এইখানেই মেশিন থেকে আউটপুটটা নিয়ে কাউন্ট করবেন তারা যদি সৎ হয়, তাহলে কিন্তু এটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে অনলাইন আমরা তো ইভিএম নিয়ে প্রচুর বিতর্কের মধ্যে পড়ে গেলাম। সেটা আছে, কিন্তু তারপরও অনলাইনে যদি ওইরকম করা হয় যে এখন আরো সিকিউরিটি কোড বাড়ানো হয়, আমি আইটি বিশেষজ্ঞ জানি না, আমি শুধু আমার এক্সপেকটেশন বলছি যে যিনি ভোট দিবেন তাকে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা অ্যাপস তৈরি করবে নির্বাচন কমিশন। সেই অ্যাপসটা ওইখানে সে ওপেন করবে, ওপেন করলে অ্যাপসে ঢুকতে হলে তার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ভোটার মানে তার লোকাল এরিয়ায় যেখানকার ভোটার। তারপর যে ওইখানে প্রত্যেক ভোটারের যে তালিকা আছে তার আইডিটা ওপেন করতে হলেও তাকে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অর্থাৎ একজন ভোটারের ওই অ্যাপসটা যে তার ভোটার লিস্টটা যেখানে ভোট দিবেন ওইটার জন্য আরেকজন ওপেন করতে না পারে। তারপর যদি ভোটটা দেন তাহলে ভোটটা যার ভোট তিনি দিলেন এটা এনশিওর করা গেল। এই ভোটটা এইখানে আসলে যদি আপনি ওইরকম স্বচ্ছ একটা প্যানেল করা হয় নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণে, যেটা একই সঙ্গে আপনার অনলাইনে ওই যে ওইখানে রিটার্নিং অফিসার জেলায় কেন্দ্রে মানে আসনে যিনি থাকবেন ওইখানে, এবং একই সঙ্গে এখানে কেন্দ্র থেকে, এবং দরকার হলে স্বচ্ছতার জন্য প্রার্থীদেরকে ওই অ্যাপসটা দিয়ে দেওয়া হলো, সে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে ফেলতে পারবে যে কয়টা ভোট আসলো। অন্তত অনলাইন ভোটিংয়ে স্বচ্ছতা ওইভাবে যদি হয় যে এইটাই দেখছে, যেহেতু ওইখানে অনলাইনে করা হচ্ছে, এইভাবে সমঝোতার ভিত্তিতে সব দলের মতামত নিয়ে, আইটি এক্সপার্টদের মতামত নিয়ে নির্বাচন কমিশন যদি এরকম গ্রহণযোগ্য একটা পথ পায়, 3টার মধ্যে তুলনামূলকভাবে প্রসপেক্ট বেশি এখনকার পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মত এটা অনলাইন ভোট। জি, ধন্যবাদ। জনাব আবু সাঈদ খান, আপনার কাছে আসতে চাই। এই যে প্রবাসীদের আমাদের নির্বাচনী ব্যবস্থায় আনা এবং তার মধ্যে যে সমস্যাগুলোর কথা এর মধ্যে এসেছে, যে প্রচারণার পরে আসলে তারা যদি তাদের ডাকে পাঠান সেক্ষেত্রে আসলে একটা সময়ের ব্যবধান তৈরি হয়, অনলাইন মাধ্যমে করা যায় কিনা সে নিয়েও আমাদের যে একদিন পর্যন্ত অবিশ্বাসের ইতিহাস, সেখান থেকে বেরিয়ে আসা কিভাবে, এগুলো নিয়ে আপনার ভাবনাটা শুনতে চাই। কঠিন ব্যাপার। তো সেখানে পোস্টাল ভোটটা একটু পরীক্ষিত আগেও হয়েছে, কিন্তু বিষয়টা হয় কি যে সেখানে যদি ভোটের বড় গ্যাপ থাকে ঘোষণা করে দিতে পারে, মানে ভোটারের চেয়ে যদি বিজয়ী বেশি ভোট পায় তো সেই ক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু যেখানে টাই হয়ে যায়, নেক টু নেক, সেখানে কিন্তু সমস্যা হয়ে যায়। তো সেখানে অপেক্ষা করতে হয়। এখন
পোস্টাল ব্যালট কতদিনের মধ্যে আনা সম্ভব, এটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে পোস্টাল ব্যালটটা কীভাবে কালেক্ট হবে, কেন পোস্ট অফিসে তো নাই, আমি জানি না, কেন সারা দেশে পোস্ট অফিস তো অকেজো হয়ে গেছে, তো এখন পোস্টাল ব্যালটটা কীভাবে কার্যকর হবে, তো সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, অনলাইন ভোটিংয়ের বিষয়টা আমরা ভাবতেই পারি, সেটা করা সম্ভব কিনা এবং সেখানে সেটা সিকিউরড কিনা, সেই ব্যাপারে একটা ঐক্যমত্য দরকার রয়ে গেছে। তো যেমন ইভিএমের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য না থাকার কারণে তো সেটা নিয়ে সংশয় রয়েছে, যে কারণে এটা আর কেউ গ্রহণযোগ্য না। তো এই ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের জন্য। আর একটা হচ্ছে প্রক্সি ভোটের তো প্রশ্নে ওঠে না, এটা একজনের নাগরিক অধিকার, সে আরেকজনের কাছে জমা দিয়ে দেবে, এটা তো হয় না। আর একটা হচ্ছে যে এটা বিক্রি হতে পারে, এটা হাতছাড়া হয়ে যেতে পারে, ছিনতাই হতে পারে, কন্ট্রাক্টরের উপর সাব কন্ট্রাক্টরই হবে, এটা অনেক কিছু হতে পারে। অতএব এইটা আমার কাছে কোনো গ্রহণযোগ্য না। হ্যাঁ, এই দুটের মধ্যে আমরা বিবেচনা করতে পারি যদি হয় সম্ভব, যেহেতু অনেকটা সিকিউর পোস্টাল ব্যালট ভোটটা, সেটা দ্রুত আনা সম্ভব কিনা। যেমন অন্য অন্য দেশে, অনেক দেশে এটা সমস্যা হয় না, এই জন্য যে তো ভোটের পরে তো ঘোষণা হয়, মানে ভোট গণনা হয় কয়েকদিন পরে, কিন্তু আমাদের দেশে যে রেওয়াজ এবং কালচার, তাতে তো ওই বাক্স কোথায় রেখে দেওয়ার কেউ ভরসা পাই না আমরা। তো এটার কি কোনো সুবিধা আছে যে ভোট গণনাটা দেরিতে করা হয়? সেখানে হ্যাঁ, সেখানে হয় কি যে কয়েকদিনে তো ভোট হয়, তো ভোটের রেজাল্ট যদি কোনো আগে দিয়ে দেওয়া হয়, তো সেখানে তো অন্যরা প্রভাবিত হতে পারে, যে কারণে সেখানে ভোটটা এই মানে পর্যন্ত, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো আমাদের তো একদিনে ভোটের সিস্টেম। তো একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা প্র্যাকটিস করেছি, যেমন একদিনে ভোট, একদিনে গণনা, এটা আমরা সুবিধা অসুবিধা যাই থাকে, এটা একটা পরীক্ষিত ব্যাপার যে এটা সম্ভব। তো সেই জায়গা থেকে নতুন আর একটা জায়গা যাওয়াটা খুব কঠিন ব্যাপার হবে, যতক্ষণ পর্যন্ত এই ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্য গড়ে না উঠছে। তো সেই জায়গা থেকে আমাদের এখন পর্যন্ত আমার মনে হয় এটা কোনো পরিবর্তনের দরকার নেই, যে একদিনে ভোট এবং স্পটে গণনা। তো এই জায়গায় আমার মনে হয় স্টিক করতে হবে। সেই জায়গা থেকে হচ্ছে যে ব্যালটে যদি 2-3 দিনের মধ্যে আনা সম্ভব হয়, আমি জানি না দ্রুত সময়ের মধ্যে আজকে আনা সম্ভব কিনা, সেটা যদি সম্ভব হয় এটা আমরা ভাবতে পারি, পোস্টাল ব্যালটের বিষয়টা ভাবতে পারি। আদারওয়াইজ হ্যাঁ, কোনো অ্যাপস, অ্যাটলিস্ট অনলাইনে কোনো অ্যাপস তৈরি করা যায় কিনা, যে অ্যাপসের মাধ্যমে ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেরকম করা হয়, ওই ধরনের কোনো অ্যাপ যদি তৈরি করা যেতে পারে, তাহলে সেটা আমরা ভাবতে পারি। এ ব্যাপারে আমার মনে হয় দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য, আরেকটা হলো বিশেষজ্ঞদের অভিমত, যে বিশেষজ্ঞরাদের অভিমতের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি। তবে এটা ঠিক যে তারা আমাদের দেশের সম্মানিত নাগরিক, দেশের অর্থনীতিতে, দেশের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতএব তাদের যে ভোটদানের আকাঙ্ক্ষা, তার প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। আর তাছাড়া আমাদের নাগরিকদের বিরাট একটা অংশ তো বিদেশে রয়েছে, প্রবাসী রয়েছে। অতএব এই প্রবাসে তাদেরকে রেখে, তাদের মতামতকে বাদ দিয়ে, যদি এখানে 1 কোটি মানুষ ধরুন যদি ভোটার হয়, আমি জানি না কত, কেউ বলছে 2 কোটি, কেউ বলছে 1 কোটি, কেউ 1.5 কোটি, তো এটা কত আমি জানি না, কিন্তু এই ব্যাপক সংখ্যক লোককে বাইরে রেখে তো এখানে যে নির্বাচন হবে, তাহলে সেই নির্বাচন কিন্তু সর্বজনীন হয় না। অতএব সর্বজনীন নির্বাচনের প্রশ্নে তাদের ভোট দেওয়ার অধিকারটাকে সুনিশ্চিত করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সারোয়ার তুষার, আপনার কাছে ফিরে আসতে চাই। আগের প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে, বিশেষ করে কি প্রক্রিয়ায় প্রবাসীরা ভোট দিতে পারেন, সেটা নিয়ে জানতে চাইব। এর পাশাপাশি ক্ষমতার ভারসাম্যের কথা আজকেও আপনারা বলছেন, এবং সেটা নির্বাচনের আগে অর্জন করা জরুরি, কিন্তু সংবিধান সংশোধন না করে সেটা কি আদৌ সম্ভব? এবং যদি ক্ষমতার ভারসাম্য নির্বাচনের আগে নির্দিষ্ট না করা যায়, তাহলে আগামী নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তারা সেটা করবেন, সেটা কিভাবে নিশ্চিত করা? প্রবাসী ভোটের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কোনো একক কোনো ব্যবস্থা দিয়ে মানে সেটা সুরাহা করা যাবে না। এ কারণে একটা মিক্সড ব্যবস্থা দিকে যাওয়া যাবে। যেমন নিরাপদ অনলাইন ভোটিংয়ের কথা আমরা বলেছি আমাদের জায়গা থেকে, 3টা প্রস্তাবের মধ্যে এটা একটা, বাকি দুটো হচ্ছে দূতাবাস ভিত্তিক, যে দূতাবাসে গিয়ে ভোট দেওয়া যাবে, পোস্টাল ব্যালটের কথা বলেছি, এবং প্রক্সি সিস্টেমের ঘোরতর বিরোধিতা করেছি, কারণ যে সমস্যাগুলো বাকি দুজন বলেছেন আমি সেগুলোর সাথে একমত। কিন্তু অনলাইনের, নিরাপদ অনলাইনের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আমাদের সিংহভাগ ভোটার কিন্তু মধ্যপ্রাচ্যের, মিডল ইস্টের, তো তাদের ক্ষেত্রে অনলাইন ভোটিংটা একটু কঠিন হবে আমার ধারণা আর কি, কারণ তারা বেশিরভাগই যেহেতু ওখানে
মানে শ্রমজীবী মানুষ, তো শ্রমজীবী তাদের ক্ষেত্রে অনলাইনে তারা কতটা পেরে উঠবেন এটা নিয়ে একটু সংশয় আছে। এই কারণে তাদের ক্ষেত্রে যদি দূতাবাসের একটা ব্যবস্থা থাকা উচিত, কারণ তারা দূতাবাসে গিয়ে যেন ভোট দিতে পারেন। পোস্টাল ব্যালটটাও একটা ব্যবস্থা, কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ওই সমস্যাটা আছে যে ভোটটা তো আগে দিতে হবে। দূতাবাসের কি সেই জনবল আছে এত মানুষের ভোটের আয়োজন করার? মানে সেটা ব্যবস্থা করা সম্ভব, যে জনবল আছে সেটা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না, যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দূতাবাসে গিয়ে ভোটটা ড্রপ করে আসলো, মানে যেটা আগে পোস্টাল ব্যালটের মধ্যে দিয়ে করা যেত সেটা ওখানে ড্রপ করা যেতে পারে। মানে এটা একটা সম্ভাব্য ব্যবস্থা, কারণ যে অনলাইনের ক্ষেত্রে মানে অনলাইনে হলে মধ্যপ্রাচ্যের অনেক ভোটার কমে যাবে, এটা আমার ধারণা আর কি। তো এরকম এবং অনলাইন, তারপর অনলাইনটা রাখতে হবে, আবার অনলাইনের ক্ষেত্রে অনেকের জন্য সুবিধাজনক হবে, তো নিরাপদ অনলাইন ব্যবস্থাটাও থাকা দরকার। এই একটা মিক্সড ব্যবস্থার মধ্যে যেতে হবে। কিন্তু যেটা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে অবশ্যই প্রবাসীদেরকে এবার ভোটাধিকার দিতে হবে, এবং সেটা কোনো প্রক্সি কিংবা পাইলটিং পরীক্ষামূলক এরকম না, পূর্ণাঙ্গ ভোটাধিকারটাই তাদেরকে দিতে হবে। কারণ তাদের যে বাংলাদেশের অবদান, এই জুলাই গণ অভ্যুত্থানে তারা যেভাবে ভূমিকা রেখেছিলেন রেমিটেন্স বন্ধ করে দিয়ে, এবং এখন এই অভ্যুত্থানের পরে দেশের অর্থনীতিকে আবার স্টাবলিশ করার ক্ষেত্রে যেভাবে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন এবং রেকর্ড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্স ফ্লো এর ক্ষেত্রে তাদেরকে ভোটাধিকার দিতে হবে। এটাও গেল তাদের ক্ষেত্রে আমাদের পজিশন, আমরা বলেছি প্রবাসী ভোটাধিকার থাকতে হবে। আর এর বাইরে ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে এটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা। মানে এই যে এক একটা সরকার ক্ষমতায় এসে কিছু মাত্রায় স্বৈরাচারী হয়েছে, এবং সর্বশেষ গত 15 বছরে আওয়ামী লীগ এটার একেবারে চূড়ান্ত পরাকাষ্ঠা দেখালো, ফ্যাসিবাদী হয়ে গেল। তো এইটার চেক করার জন্য কতগুলো অ্যারেঞ্জমেন্টের কথা আমরা বলেছি, যে সাংবিধানিক পদগুলোতে কারা নিয়োগ দেবে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে হলে ভালো। আর এখন যেভাবে হয় যে রাষ্ট্রপতির মাধ্যমে মূলত আসলে প্রধানমন্ত্রী নিয়োগটা দেয়, তো সেই ক্ষেত্রে এটা দলীয় লোকজন ওখানে বসে। এর বাইরে প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রী একই সাথে এক্সিকিউটিভের বাইরেও সংসদ এবং এমনকি পরোক্ষভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেনি। ফলে তার হাতে অনেক ক্ষমতা। একদিকে তা সরকারি দল গত দুটো ইলেকশন 2001 এবং 2008 ইলেকশন যদি দেখি 2/3 আসন পাচ্ছে, অন্যদিকে সংসদে আছে 70 অনুচ্ছেদ। তার মানে আপনি স্বাধীনভাবে মতামত দিতে পারছেন না। তার মানে যে কোনো সংবিধান সংশোধনী আসলে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় হচ্ছে। এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। এই ক্ষমতাটাকে ভারসাম্য এবং জবাবদিহির মতো আনতে হবে। আনার ক্ষেত্রে সংবিধান একটা বড় প্রশ্ন। এখন এটার বাস্তবায়নটা কী প্রক্রিয়া হবে? পরবর্তী নির্বাচিত সংসদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তারা শুধু সংশোধনী করতে পারবে। সংশোধনী আবার অলওয়েজ আপনার বিচার বিভাগ এটাকে হয় অ্যামেন্ড করতে, মানে বাতিল করতে পারবে যদি তারা মনে করে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের সাথে এটা সাংঘর্ষিক, কিংবা পরবর্তী মানে এই সংসদের পরবর্তী সংসদ যদি মনে করে তাদের কাছে 2/3 আছে, তারাও কিন্তু এটা বাতিল করতে পারবে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা একটা মানে নজির, যে এটাকে 2/3 জোরে আওয়ামী লীগ বাতিল করে দিল, এখন আবার এটাকে রিস্টোর করা হয়েছে। তার মানে সংশোধনী দিয়ে সমস্যাটা সমাধান হবে না। এখন এটা এই কারণে আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন একটা ভালো ব্যবস্থা, কারণ এটাকে পরবর্তীতে 2/3 জোরে আসলে বাতিল করা যাবে না, বরং পরবর্তী সংসদ এবং বিচার বিভাগের ফাংশন করার ভিত্তি হবে এই গণপরিষদ। গণপরিষদের ব্যাপারে তো বিএনপি এখনো একমত হয়নি, যদি না হয় তাহলে আসলে সামনে কোনো রাস্তা মানে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্টের কথা এই কারণেই বলেছি যে বিএনপির একটা আশঙ্কা হচ্ছে গণপরিষদের মাধ্যমে আসলে এটাকে আরো লম্বা করার একটা প্রচেষ্টা, কারণ গণপরিষদকে তারা লম্বা সময় ফাংশন করতে হয়। আমরা বলেছি যে সামনে যারা নির্বাচিত হবে তারা প্রথমে গণপরিষদের ভূমিকা পালন করবে, তারপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে একটা সংবিধান সংস্কার বা পুনর্লিখন করে দিতে হবে, 120 দিন হোক 240 দিন হোক, তারপরে আসলে আপনার তারা সংসদ হিসেবে ভূমিকা পালন করবে। তার মানে তাহলে কিন্তু আর এই আশঙ্কাটা থাকে না। এখন গণপরিষদে যদি ঐক্যমত্য না হয় তাহলে অন্য কিভাবে হবে? এটা কি অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে করবে নাকি গণভোটের মধ্যে দিয়ে করবে? এই অপশনগুলো কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটে আছে। তো সেটা জাতীয় ঐক্যমত্যের মধ্যে দিয়ে হতে হবে, কিন্তু এটা ফয়সালাটা আগামী ইলেকশনের আগেই হতে হবে। ইলেকশনের পরে যারা আসবে তারা তো তাদের যে দলীয় এজেন্ডা বা তাদের যে ইশতেহার সেটা বাস্তবায়ন করবে। কিন্তু এখন যেগুলো জুলাই চার্টার, এই জুলাই চার্টার তো একটা ন্যাশনাল এজেন্ডা এবং ন্যাশনাল ঐক্যমত্যের ভিত্তিতে হচ্ছে। এটার বাস্তবায়ন তো পরবর্তী নির্বাচিত সরকার মানে করাটা খুব একটা সেফ না। আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয় নাই, মানে বেশিরভাগটাই বাস্তবায়ন হয় নাই। এই কারণে এখন এটা করাটাই সবচেয়ে বেটার। এবং সেই প্রশ্নে বাস্তবায়ন পদ্ধতি, যেমন আজকে আমরা যখন গেছি তখন আমরা কি সংস্কার করা দরকার, কোন কোন জায়গাগুলোকে ধরা দরকার, সেগুলো আমরা ফোকাস করেছি। পরবর্তীতে আমাদের আবার দ্বিতীয় পর্বের আলাপ শুরু হবে সপ্তাহখানেকের মধ্যে, তখন আমরা পদ্ধতি বিষয়ক তর্কে যাব এবং সেখানে অন্যান্য দলেরও ইনপুট থাকবে। আমার কাছে মনে হয় যে একটা মধ্যবর্তী সমাধানে আসা সম্ভব হবে। এই ক্ষেত্রে গণভোটের আলাপ বিভিন্ন সময় এসেছে, গণভোটের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? গণভোটের ব্যাপারটা আমরা এখনো ভাবি নাই। আমরা এখনো গণপরিষদকেই মানে সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে সায়েন্টিফিক পদ্ধতি আমাদের কাছে মনে হচ্ছে। গণপরিষদ কাম পার্লামেন্ট এটা একটা মধ্যবর্তী সমাধান, মানে পুরোপুরি গণপরিষদ না পুরোপুরি পার্লামেন্টও না, একটা মাঝামাঝি একটা জায়গা, যেটা নেপালে
সহ অনেক দেশে হয়েছে, এমনকি ইন্ডিয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 47 সালের সেটাও উদাহরণ, বা আমাদের দেশের 70-এর ইলেকশন। এটার ক্ষেত্রে আমার ধারণা যে বিএনপি হয়তো এখন তারা এটার ব্যাপারে একমত না, কিংবা তারা এটার ব্যাপারে সংশয় প্রকাশ করছে, কিন্তু এই আইডিয়াটা যখন নিয়ে আরও বিস্তারিত পদ্ধতি ধরে আলোচনাটা সামনে হবে জাতীয় ঐকমত্য কমিশনে, তখন তাদের রিজার্ভেশন কমেও আসতে পারে, যখন তারা এটা দেখবে যে এটার একটা ডুয়েল ক্যারেক্টার আছে। এবং আমরা মনে করি যে এতে তো বিএনপির ক্ষতির কিছু নাই। যদি তারা মনে করে যে তারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাহলে তারা তো আসলে গণপরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, এটাও তো একটা ইলেকশনই হবে। ফলে এটা এখনো ইয়েট টু সি যে এটা শেষ পর্যন্ত কোথায় যায়, কিন্তু আগামী নির্বাচনের আগেই এই প্রশ্নগুলো সেটেলমেন্ট হওয়া দরকার। জি, ধন্যবাদ। ডক্টর শান্ত, আপনার কাছে আসি। এই যে একমত হওয়ার প্রক্রিয়া চলছে বা চেষ্টা চলছে, সেটা যদি না হয়, ধরুন গণপরিষদের ব্যাপারে বিএনপি তার অবস্থানে অনড় থাকলো, এনসিপি তার অবস্থানে অনড় থাকলো, তাহলে বৃহত্তম দল হিসেবে বিএনপির অবস্থানটা কি দাঁড়াবে? যে তাদেরটা মেনে নিয়েই নির্বাচনে চলে যাব, নাকি অন্য কিছু আপনারা ভাবেন? হ্যাঁ, এখন যদি এনসিপি বা জামাত ইসলাম বা সিপিবি, নাগরিক ঐক্য, যে কোনো দলের একটা পরামর্শ যদি শেষ পর্যন্ত গিয়ে মনে হয় যে এটা মোর অ্যাকসেপ্টেবল, সেটা মানলেই কি ওই দলেরটাই মানা হইলো এমন তো বিষয় না। যেটা মানা হবে, বুঝতে হবে ইট ইজ মোর অ্যাকসেপ্টেবল। সবাই সবার মতো মত দেবে, এটাই হচ্ছে গণতন্ত্র। আমার জানা নাই কোনো স্বাধীন দেশে এরকম গণপরিষদের বিষয়টা সামনে আসছে কিনা। কোনো একটা দেশে যখন স্বাধীনতা লাভ করে তখন এইসব প্রশ্নগুলি বড় আলোচনার বিষয় হয় এবং এটা করতে হয়। বাংলাদেশে আসলে এইসব কাগজে আলাপ করে সংকটকে, ছোট সংকটকে বড় করা হচ্ছে, আমার ধারণা এটা। ধরেন এইখানে আসলে আপনি তুষার যেটা বললো, বা ওরা যে সব সংস্কার চায়, বিএনপি কিছু চায়, অন্যান্য দল চায়, সংস্কারগুলো করা হলো। করার পরে একটা পক্ষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, আসার পরে 1 বছর 2 বছর যেতে না যেতে তারা পরিকল্পিতভাবেই ওই সিস্টেমটাকে নন ফাংশনাল করে দেখাইলো যে এই যে সংস্কারের জন্য যে বিধানটা করা হয়েছিল এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ইফেক্টিভ হচ্ছে না, সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। তখন জাতীয় সংসদ এটাকে চেঞ্জ করে ফেললো। আপনি কি করবেন? আপনি জোর করে তখন এটা রাখতে বলবেন, বলে ওটা দিয়ে কাজ করা যাচ্ছে না, বাংলাদেশে চলছে না, এইভাবে কাজ আগাচ্ছে না, স্থবির হয়ে যাচ্ছে। সুতরাং আমেরিকার মতো জায়গায় দেখেন, সেখানে তো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যাপক রদবদল হয়ে যায়, সব কিছু প্রায় চেঞ্জ করে ফেলে, সরকারমুখী, সরকারের পক্ষে রয়ে যায়। তাতে কি ওইখানে খুব বেশি এরকম যে বাংলাদেশের যে জটিলতা নিয়ে আমরা ভাবছি এগুলো হচ্ছে? ওইখানের এখানের পার্থক্যটা কোথায়? ওইখানে দল বা কোন মতের বিক্রি সেই পরিচয়টা মুখ্য হয় না, মুখ্য হয় হচ্ছে কাজটা। সে যদি অন্যায় করে, একজন প্রেসিডেন্ট বা তার ছেলে তারা অন্যায় করলে তাদের বিরুদ্ধে কোর্ট অনায়াসে রায় দিতে পারছে, রায়টা হচ্ছে, এবং সে শাস্তিমূলক কাজ করলে সেটা হচ্ছে, সমালোচনামূলক কাজ করলে সেটা করা যাচ্ছে। বাংলাদেশে হচ্ছে যে আইনের শাসন এবং অপরাধের বিচারের যে এক্সিকিউশন সেটা অনুপস্থিত অনেক ক্ষেত্রে, যে কারণে শুধু এই আইন চেঞ্জ করেও বিশেষ যে লাভ হবে এটা আশা করার কারণ নাই। ফলে ন্যূনতম যেই সব জায়গাগুলো সংস্কার করা দরকার সেগুলো তো হচ্ছেই। বড় বড় এসব জিনিস নিয়ে না ভেবে বরং মানুষের হাতে যদি অধিকারটা আরো বেশি মাত্রায় ফিরিয়ে দেওয়া যায়, যেমন ভোটের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুল। কিন্তু নির্বাচনে যাবার আগে ক্ষমতার ভারসাম্য বা এর পর্যন্ত একেবারে প্রধানমন্ত্রীর হাতে যে অনেক ক্ষমতা কেন্দ্রীভবন, সেটা থেকে বেরিয়ে আসার জন্য কোনো একটা আয়োজনে যাওয়ার প্রয়োজন দেখেন না? না, সেটা একেবারে নাই এমন নয়, তবে নির্বাচন পরিচালনা করার যে অথরিটি তারা যদি মেন করে যে তারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চায় তাহলে তারা পারে। আবার যদি তারা ইচ্ছা করে যে তারা একটা কারসাজির নির্বাচন করবে সেটাও পারে। কিভাবে দেখেন আপনি, 1996 সালের ফেব্রুয়ারিতে বিএনপি একটা একতরফা নির্বাচন প্রায় করলো তাদের সমমনাদের নিয়ে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো, নির্বাচন বয়কট করলো। তারপরে একটা পর্যায়ে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিল আনলো, সেটা পাশ করে ক্ষমতা ছেড়ে দিল। ফেব্রুয়ারির পরে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো এবং সেটা 3 মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এর আগে 5 বছর বিএনপি থেকেছে, ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি করেছে, তাদের সাজানো প্রশাসন ছিল। 3 বছরের মাথায় গিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচনটা করলো তাতে কি খুব অসুবিধা হয়েছে? কারচুপির নির্বাচন হয়েছে 96 জুনে।
তাতে কি আওয়ামী লীগের ক্ষমতায় এসে কারচুপি করে এসেছিল? মানুষের ভোটেই তো আসছিল। তার মানে নির্বাচন পরিচালনা করার যে অথরিটি, তাদের চাওয়াটা গুরুত্বপূর্ণ। আবার দেখেন 2008 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা 111-এর বিশেষ সরকার, তাদের অধীনে হলো। সেই নির্বাচনটা আবার একটা খুনোখুনি হয় নাই, মারামারি হয় নাই, কিছু হয় নাই, কিন্তু সেখানে একটা ইলেকটোরাল কু হয়ে গেল। একটা শান্তিপূর্ণ ইলেকটোরাল কুর মাধ্যমে বিএনপির মতো এত বড় দলকে 30টা আসন ধরিয়ে দিয়ে, জামাত ইসলামীকে 3 আসন ধরিয়ে নিয়ে ব্রুট মেজরিটি নিয়ে আওয়ামী লীগ কীভাবে চলে আসলো। সেই কোনো আসনে পরে দেখা গেল 100-র উপরে 100% বেশি ভোট পড়েছে। অনেক কেন্দ্রে এরকম পাওয়া গেছে। সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনই গিয়ে কেউ গবেষণা করুক, সার্চ দেখে এটা পাবেন। আমি নিজে নির্বাচন বিষয়ক বই লিখতে গিয়ে আমি ঘেঁটে দেখেছি, এটা আছে। এখন তার মানেটা কি? যারা নির্বাচন পরিচালনার সময়ে অথরিটি, যারা সেই প্রশাসনের টপে যারা থাকে, তাদের চাওয়াটা গুরুত্বপূর্ণ, তারা কি চায়। সেই ক্ষেত্রে আপনি পাওয়ার ব্যালেন্সের জন্য অনেক সময় শ্রম ব্যয় করবেন, কিন্তু যাদের দিয়ে নির্বাচনটা পরিচালনা করাবে তাদের ইন্টেনশন যদি থাকে একটা, তাইলে খারাপ হবে, আর ব্যাড ইন্টেনশন। আর তাদের ইন্টেনশন যদি থাকে যে মানুষের অধিকার আমার কাছে আমানত এবং আমি পবিত্র দায়িত্ব মনে করে এটা নিয়েছি, ইহকাল এবং পরকাল 2 কালেই আমাকে জবাবদিহি করতে হবে আমি যদি এর ব্যত্যয় ঘটাই, এবং মানুষের বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে টুডে আর টুমোরো, সো আমি দায়িত্বটা পালন করব। তাহলেই দেখবেন অনেকখানি সমাধান হয়ে গেছে। পুস্তকি পরিবর্তন, মানুষের মানসিকতার পরিবর্তন না হলে, মনের সংস্কার না হলে, মগজের সংস্কার না হলে, শুধু পুস্তকি সংস্কার দিয়ে একটা জাতিকে খুব বেশি আগাবে যেটা আমি মানসিকতার পরিবর্তনের কোনো আলামত দেখেন আপনি? আলামত একেবারে দেখছি না তা না, দেখছি। মানুষ তো আগে অনেক কথা যেটা বলতে পারতো না, এখন মন খুলে বলছে। মানুষ তার অধিকার নিয়ে সোচ্চার ছিল না, সেরকম অধিকার নিয়ে এখন কথা বলছে, ভয়েস রেইজ করছে, এবং ভয়েস রেইজ করলে সে নিপীড়নের শিকার হচ্ছে না। মানুষ ভোটটা দিতে গেলে তার ভোটটা দিতে পারতো না, এখন তার ভোটটা সে দিতে যেতে পারে। সেই জন্য নির্বাচনকালীন একটা অরাজনৈতিক সরকারের বন্দোবস্ত যাতে আবার চালু করা হয় সে বিষয়ে সবাই একমত হচ্ছে। ফলে অনেক কিছুতে আমি পজিটিভ চেঞ্জ দেখছি। তো ধন্যবাদ। জনাব সাইদ খান, আপনার কাছে আসি। এই যে এক ব্যক্তির হাতে অনেক ক্ষমতা, প্রধানমন্ত্রীর হাতে আইন বিভাগ, নির্বাহী এবং অনেক ক্ষেত্রে বিচার বিভাগের অনেক ক্ষমতা চলে আসায় গত 15 বছর বা তার আগেও, এর একটা পরিবর্তনের কথা অনেকদিন ধরেই অনেকে বলছেন। সেক্ষেত্রে এই পরিবর্তনটা কি আগামী নির্বাচিত সরকারের হাতে রেখে তার ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য বলুন বা জুলাই চার্টার করে বলুন, সেটার উপরে নির্ভর করা যায়, নাকি এর চেয়ে বেশি কিছু আপনি প্রত্যাশা করেন? প্রথমত হচ্ছে যে আমরা অনেক স্বপ্ন দেখতে পারি, একটা স্বপ্নের সুন্দর দেশ ভাবতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে খুব রূঢ়, খুব কঠিন ব্যাপার। তো ইচ্ছে করলেই তো বড় ধরনের পরিবর্তনের জন্য সেখানে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এটা সম্ভব হবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হাতে যে এত ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে সংবিধানটা কিংবা সরকার যারা ক্ষমতা আসতে চায় তারা ব্যক্তিকে সামনে রেখে ভাবে। কিন্তু যেমন 72 সালের সংবিধান ব্যক্তিকে সামনে রেখে তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী হাতে এত ক্ষমতা কেন, তার কারণটা আমরা বুঝতে পারি যে তখন প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা সবাই সেইভাবে দেখেছে। এখনও যেমন 2 টার্ম না 3 টার্ম হবে, সেটাও কিন্তু ব্যক্তিকে সামনে রেখে ভাবা হচ্ছে যে আগামী দিনের নেতাকে 2 বার রাখা হবে না 3 বার দেওয়া হবে। এইরকম ভাবনা আমার মনে হয় এখান থেকে তো সেটা বেরিয়ে আসা দরকার। হ্যাঁ, ক্ষমতার ভারসাম্যটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটা বাস্তবায়নের জন্য তো সেখানে একটা ঐক্যমত্য আসা দরকার। এখন আসার কথা হচ্ছে যে এখানে মানে সবচেয়ে আলোচিত দল বিএনপি, তো তারা বলছেন এবং তারেক রহমান বলেছেন যে যে কোনো দল যদি কোনো ভালো প্রস্তাব দেয় উনি সেটাকে গ্রহণ করবেন। তো বিএনপি যদি এই মানসিকতা থাকে তাহলে আমার মনে হয় ভারসাম্যের ব্যাপারটা একটা ভাবা যেতে পারে। আসলে প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা আছে সেটা তো একেবারে মনার্কের মতো, সম্রাটের মতো ক্ষমতা। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার, এবং আইন দিয়ে তো করার দরকার, প্র্যাকটিস দিয়েও করার দরকার। আমার যতদূর মনে পড়ে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলেন তখন সোনিয়া গান্ধীর কাছে দলের ক্ষমতা, সংসদের নেতার একজন, আপনি কিন্তু সেই দেশে 3 ভাগে ভাগ হয়ে যায় ক্ষমতাটা। এত ক্ষমতা মনমোহন সিংয়ের কাছে ছিল না, এবং সেইটার মধ্য দিয়ে মনমোহন সিংয়ের সময় একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সর্বজন গ্রহণযোগ্য
মানে উদার একটি রাজনৈতিক ব্যবস্থা কায়েম হয়েছিল। তো এটা কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে। তো আমাদের একটা জিনিস ভাবা দরকার, ডক্টর শান্তনু যেটা বলছিলেন যে মানসিকতার পরিবর্তন, আসলে মানসিকতার পরিবর্তনের জন্য আইনের পরিবর্তন দরকার এবং প্র্যাকটিস দরকার, চর্চা। আইনের পরিবর্তন এবং চর্চার মধ্য দিয়ে মানসিকতার পরিবর্তন হয়, এটা আপনি কিংবা ওয়াজ নসিহত করে হবে না। তো সেই জন্য আমার মনে হয় এখানে একটা ঐক্যমত্যটা দরকার। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য আসে, একমত হয় যে ঠিক আছে আমরা ভারসাম্যের ক্ষেত্রে একটা এগ্রিমেন্টে আসলো, আমি জানি না, আমি বিশেষজ্ঞ নই, তারপরে আমার কাছে মনে হয় যে প্রশাসন অধ্যাদেশ দিয়ে করতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়, কারণ এখন তো রাষ্ট্রপতি আছেন, তো সেখানে অধ্যাদেশ দিয়েও কোনো পরিবর্তন হতে পারে। এখন এটা সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ পরিবর্তন অধ্যাদেশে সম্ভব কিনা সেটা নিয়ে এক্সপার্টরা বলতে পারেন, কিন্তু এই ধরনের পরিবর্তনের ব্যাপারটা আমরা ভাবতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এই পরিবর্তনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ক্যানভাসটাকে অনেক বড় করে ফেলা হচ্ছে। 100-150 মানে সংস্কার ঐক্যমত্যে যে সংস্কার কমিশন সেটা শতাধিক 160টা নৌকাটা প্রস্তাব দিয়েছে। এইটা আমার কাছে মনে হয়েছে এটা একটা ভুল পদ্ধতি এবং একটা অপ্রয়োজনীয় ব্যাপার। সেখানে কতগুলা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস, জাতীয় গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে চিহ্নিত করা উচিত ছিল, এই ক্ষেত্রে পরিবর্তনটা দরকার। কিন্তু সেটা না করে একটা সামগ্রিক পরিবর্তন, এবং সেই পরিবর্তনের ভিতর দিয়ে অনেকেই স্বপ্ন দেখেছেন যে এখানে নতুন স্বাধীনতা, তারপরে হচ্ছে সেকেন্ড রিপাবলিক, এই সব স্বপ্নগুলা সাথে আমার মনে হয় যে কমিশনের ব্যাপারটা অনেকটা মিলে গেছে। তো আরেকটা হচ্ছে যে গণপরিষদ একই দেশে, তো আমাদের দেশে যেটা প্র্যাকটিস কিংবা এই উপমহাদেশে কিংবা আমরা যেটা দেখতে পারি যে 47 সালে সেখানে গণপরিষদ ভারতে হয়েছে, আমাদের এখানে 71 সালে মানে 73 নির্বাচন, এই 72-এর গণপরিষদ গঠিত হয়েছে। নেপালে রাজতন্ত্রের অবসানের মধ্য দিয়ে সেখানে গণপরিষদ এবং সাংবিধানিক পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা এই পরিবর্তনটা কি আজকের যে সংবিধান, আমি একটা এইভাবে বলতে চাই যে সংবিধানের যে মেজর পরিবর্তন, অনেক ক্ষেত্রে যে অগণতান্ত্রিক বিধান ঢুকেছে এটা কিন্তু গণপরিষদের মাধ্যমে ঢুকে না, এই সংবিধানের মধ্য দিয়ে সেটা এসছে, এই সংশোধনীর মধ্য দিয়ে এসছে। যে সংশোধনীর মধ্য দিয়ে এই ধরনের পরিবর্তন আসতে পারে, সেই ধরনের সংশোধনীর মধ্য দিয়ে সেখানে আবার ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, এটা কঠিন কিছু না। এবং সেই জায়গাটা ঐক্যমত্যটা হচ্ছে আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ মনে হয়। এবং সেইটা আমাদের বুঝতে হবে যে পরিবর্তন, যেমন ধরুন হ্যাঁ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়। আমি কেবলই ইন্টারনেটে দেখলাম যে 23 সাল পর্যন্ত ভারতে 106 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো আমাদের এখানেও অ্যামেন্ডমেন্ট হয়েছে, দরকার হলে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। তবে এই সময় আমাদের যেটা দরকার দুটো জিনিস, একটা হলো নির্বাচনটা দরকার, কেননা আমরা নির্বাচন দীর্ঘায়িত করা হবে, সব সংস্কার শেষে নির্বাচন হবে, এটার কোনো যুক্তি নেই। অতএব আমাদেরকে নির্দিষ্ট অর্থাৎ সময়ের মধ্যে যেটা আলোচনা আছে মাঠে তার মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, এবং নির্বাচনের আগে কিছু সংস্কার, কোন কোন সংস্কার দরকার সেটা করতে হবে। এবং তার বাইরে একটা চার্টার হতে পারে, একটা অঙ্গীকারনামা হতে পারে, যেগুলো রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসবেন, বিশেষ করে যারা নিবন্ধিত দল তারাই তো ক্ষমতা আসবেন, তো নিবন্ধিত দলগুলো একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে পারে, সেটি আমাদের ভাবা উচিত। এর বাইরে আমার মনে হয় কোনো আরও বেশি স্বপ্ন, সেই স্বপ্ন হ্যাঁ স্বপ্ন থাকতে পারে একটা দল, আর একটা দল যদি মনে করে কোনো দল যে তাদের স্বপ্নই বাস্তবায়িত হবে কিংবা তাদের প্রোগ্রামটাই জাতি গ্রহণ করবে, সেটা তো বিষয় না। এখানে ঐক্যমত্যের বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, আপনার কাছে ফিরে আসি। বেগম জিয়া দেশে ফিরলেন, জুবাইদুর রহমানও ফিরেছেন, তিনি রাজনীতিতে আসছেন কিনা সে নিয়েও খানিকটা জল্পনা কল্পনা রয়েছে। এদিকে আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে তারেক রহমানও হয়তো খুব শিগগিরই দেশে ফিরতে পারেন। সব মিলিয়ে আসলে বিএনপির সামনের রাজনৈতিক পরিকল্পনাটা কি? জুবাইদুর রহমান কি আসছেন কিনা রাজনীতিতে? বেগম জিয়া কি সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরছেন কিনা? ম্যাডামের বয়স এবং শারীরিক অবস্থা এখন অ্যাক্টিভলি রাজনৈতিক নেতৃত্ব পরিচালনার মতো আছে কিনা সেটা আমরা জানি না। তিনি মুমূর্ষ অবস্থা থেকে মানুষের দোয়ায় আল্লাহর রহমতে কিছুটা উঠে এসে 4 মাস চিকিৎসা নিয়ে আরেকটু বেটার ফিল করে এখন দেশে আসছেন। আমরা এখনো জানি না তিনি ওই রকম নেতৃত্ব দেবার মতো অতখানি সুস্থ এবং সবল আছেন কিনা। এটা এক।
তবে বেশ কয়েক বছর ধরে তিনি চেয়ারপারসনের দায়িত্বে তিনি থাকলেও অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে সর্বোচ্চ দায়িত্বই দিয়ে রেখেছিলেন এবং স্বাধীনভাবে তিনি তারেক রহমান তার অন্য নেতাদের নিয়ে দল চালিয়েছেন। ম্যাডাম আসলে এখন আমার মনে হয় তিনি এদেশের শুধু বিএনপির চেয়ারপারসন না, এদেশের রাজনীতির অভিভাবক। বাংলাদেশের ইতিহাসে দেখেন যারা রাষ্ট্র পরিচালনার শীর্ষ ব্যক্তি, তার মধ্যে 2 জন কিল্ড হয়েছেন, একজন গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত হয়ে আর সম্মান ফিরে পান নাই মৃত্যুর আগে, আর একজন ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়েছে, গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে গেছে এবং তারও অদূর ভবিষ্যতের সম্ভাবনা নেই সম্মান ফিরে পেয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন, সেরকম দেখি না। বেগম খালেদা জিয়া এই শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ এই সম্মান দিয়েছেন যে তিনি তার উপর এত নিপীড়ন, এত রকমের মিথ্যা মামলা, হয়রানি, নিপীড়ন এবং বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতি করবার পরেও আল্লাহ তার পূর্ণ সম্মান ফিরিয়ে দিয়েছেন, মানুষের ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন। সুতরাং এখন তিনি শুধু দলের না, দেশের গণতন্ত্রের পক্ষের এবং সকল রাজনৈতিক অভিভাবক হিসেবে তিনি যদি দায়িত্ব পালন করেন, বিভিন্ন দলের মধ্যে সমস্যা হচ্ছে এইসব ক্ষেত্রে তিনি তাকে অনেকে মানেন, নিজ দলের বাইরেও অনেকে তাকে মানেন, সেই ভূমিকাটা নিলে দেশের জন্য, বিএনপির জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য ভালো হবে। আমার ধারণা তিনি সেই ভূমিকায় থাকবেন। দলীয় সিদ্ধান্ত তো আমি জানি না এখনও দল এই ব্যাপারে কী ভাবে। আর একটা হচ্ছে জুবাইদা রহমান, তাকে মানুষ সাংঘাতিক পছন্দ করে, ব্যক্তি জুবাইদা রহমান এবং তার মেধা, তার সিম্পলিসিটি। বাংলাদেশে থাকতে তিনি সরকারি চাকরি করতেন, তার দল রাষ্ট্রীয় ক্ষমতায় তখনও সেই প্রতিষ্ঠানে তার যে জেনারেসিটি, সিম্পলিসিটি, আইন মানা, অন্যের থেকে বেশি ভোগ করার বা প্রভাব খাটানোর যে টেন্ডেন্সি তার মধ্যে এইসব নিয়ে তাকে মানুষ পছন্দ করে। এখন সেই পছন্দ করাটা আর তিনি রাজনীতি করলে কেমন করবেন সেই পছন্দ করাটা, এটা তো আমরা জানি না। তারেক রহমান অনেক আগে থেকে বিএনপির প্রাথমিক সদস্য নিয়ে তৃণমূলে ঘুরে ঘুরে রাজনীতি করে করে আজকের তারেক রহমান। জুবাইদা রহমানকে যদি বিএনপির নেতাকর্মীরা ওইভাবে চায় এবং গ্রহণ করে এবং দল মনে করে, তাহলে তিনি, তার যদি ইচ্ছা হয় আসতেও পারেন। কিন্তু এখনও এই বিষয়ে যেহেতু দল কিছু জানায় নাই, মানে আগ বাড়িয়ে আমার এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই। আর তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে, দেশে ফেরাটা ডেফিনেটলি তিনি নিশ্চয়ই, আমরা জানি না কোনো কারণ আছে কেন তিনি এখনও দেশে ফেরেন নাই। মাঝখানে একটা সবাই আলোচনা এরকমও বলছিলেন যে তার দলের বহু সংখ্যক নেতাকর্মীর নামে এখনও লক্ষ লক্ষ মিথ্যা মামলা ঝুলছে, ফলে সব কিছু মিলিয়ে দেশে আসার পরিবেশ নিয়ে দল এবং তিনি ভাবছেন যখন মনে করবেন যে তার দেশে আসার সময় অনুকূল এবং মোক্ষম সময় তৈরি হয়েছে তখন তিনি আসবেন, তবে সেটা খুব বেশি দীর্ঘায়িত হবে না। এবং একটা প্ল্যান ছিল ম্যাডাম এবং তারেক রহমান দুজন একসঙ্গেও ফিরতে পারেন, সেটাকে যেহেতু পিছিয়েছেন তার মানে সেখানে হয়তো আরও কিছু ভাবনা আছে। ধন্যবাদ। সারার তুষার, আপনার কাছে ফিরে আসি শেষের দিকে। এই যে নির্বাচনমুখী হওয়া এবং ভোটারদের কাছে যাওয়া, সেটার জন্য আসলে আপনাদের দল কি ভাবছে? মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের জন্য এখন আমাদের সাংগঠনিক বিস্তৃতি এবং নিবন্ধনের জন্য শর্ত পূরণ করা দুটো একই কাজ। ফলে আমরা আমাদের ইতিমধ্যেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল এই 2 ভাগে দেশকে, এবং সেখানে কেন্দ্রীয় সদস্যদেরকে অঞ্চল তত্ত্বাবধায়ক, জেলার দায়িত্ব এরকম করে দেওয়া হয়েছে। আগামী মাসখানেকের মধ্যে আমাদের অনেকগুলো জেলা কমিটি হয়ে যাবে এবং এটার মধ্য দিয়ে আমাদের কিছু কর্মসূচিও থাকবে। একই সাথে এটা আমাদের দলকে পরিচিত করানো, যেহেতু আমরা নতুন দল, এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সংগঠনকে বিস্তৃত করা, আবার নির্বাচন কমিশনের যে শর্ত পূরণ নিবন্ধনের জন্য, এই সবগুলো কাজ একসাথে ধরে আমরা আগামী কিছুদিন কাজ করব। এবং সেক্ষেত্রে অবশ্যই আগামী নির্বাচনের প্রস্তুতি তো আমাদের নিতে হচ্ছে, কারণ সামনে বোঝা যাচ্ছে যে খুব প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ফেব্রুয়ারি, মার্চ বা ডিসেম্বর এর মধ্যে ইলেকশন হবে। তো সেই যখনই ইলেকশন হোক আমরা ইলেকশনে কম্পিট করার জন্য প্রস্তুত আছি, কিন্তু তার আগে আবার ন্যাশনালি আমাদের যে
জুলাই চার্টার এবং মৌলিক সংস্কার ইত্যাদি প্রশ্নে যে অমীমাংসিত ব্যাপারগুলো আছে সেগুলো মীমাংসা হবে আমরা আশা করি। আর নির্বাচনের প্রস্তুতি কিংবা সংগঠন গোছানো সেগুলোর কার্যক্রম প্যারালালি চলতে থাকবে। সেই ক্ষেত্রে নিজেদের সংগঠন গোছানো তো একরকম, কিন্তু একেবারে যেটা কথা একটু আগে ডক্টর শান্ত বলছিলেন যে তারেক রহমান একেবারে প্রান্তিক পর্যায়ে গেছেন, সেই দিক থেকে আপনাদের কেন্দ্রীয় নেতারা কি দেশের প্রান্তিক পর্যায়ে যাওয়ার পরিকল্পনা? অবশ্যই আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ফলে তাদের প্রতি তো জনগণের একটা ইমোশন এবং ভালোবাসা আছে, সেটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এবং এর আগে বাংলাদেশে যারা জনপ্রিয় হয়েছেন রাজনীতিবিদ হিসেবে, শীর্ষ রাজনীতিবিদ হিসেবে, তারা কিন্তু মানুষের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। তো সেইটা আমরা করব। বিভাগীয় পর্যায়ে পর্যন্ত এই দায়িত্বগুলো পরিকল্পনা চলছে যে কে কোন দিকে কিভাবে আমরা কর্মসূচি নিয়ে মাঠে নামবো। তো আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছেন প্রত্যেকেই খুব শীঘ্রই আমরা তাদেরকে সারা দেশে ভ্রমণ করতে দেখবো আর কি। জি, ধন্যবাদ। জনাব আবু সাঈদ খান, যদি আর কিছু যোগ করার থাকে। প্রথমত হচ্ছে যে এখানে তো দুটো গুরুত্বপূর্ণ দল এখন বাংলাদেশে, কেন বিএনপি। তো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার দলের তো অভিভাবক, হ্যাঁ জাতিরও অভিভাবক, তো নিশ্চয়ই এত বড় দলের নেত্রী। এখানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটো দল, সেখানে আওয়ামী লীগ নেই, তো একটা শূন্যতা তৈরি হয়েছে। তো এই শূন্যতা পূরণের ক্ষেত্রে বিএনপি অনেক ম্যাচিওর পদক্ষেপ নিচ্ছে, কিন্তু বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় তৃণমূলে বিশৃঙ্খলা, অনিয়ম এবং ক্ষেত্রবিশেষে চাঁদাবাজি, যদিও কেন্দ্রীয় পর্যায়ে সেটাকে দমন করার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, এটা একটা ব্যাপার। এনসিপি একটা প্রচণ্ড অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তারুণ্যের শক্তি তাদের তো, এবং তারা মাঠে অত্যন্ত সক্রিয়ভাবে অবস্থান করছেন। তবে এই এনসিপির মধ্যে যেটা দেখা যায় যে নেতাদের মধ্যে সমন্বয়হীনতা আছে, কথাবার্তার সমন্বয়হীনতা এবং একটা অস্থিরতাও রয়েছে। তো এই সমন্বয়হীনতা, অস্থিরতা দূর করে তারা তৃণমূলে পৌঁছাটা খুবই গুরুত্বপূর্ণ। তারুণ্যের অস্থিরতা, অস্থিরতা, তারুণ্যের ধর্ম অস্থিরতা, কিন্তু তারুণ্য অস্থিরতাকে বিপদগামী করতে পারে, মানে অস্থিরতা তারুণ্যকে বিপদগামী করতে পারে, এটা খেয়াল রাখা দরকার। অতএব তরুণদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছতে হলে অস্থিরতা পরিহার করতে হবে বলে আমি মনে করি। তো আমার কাছে মনে হয় যেখানে আওয়ামী লীগের, আমি একমত যে মানে অদূর ভবিষ্যতে তাদের আর কোনো জায়গা নেই, কিংবা শেখ হাসিনা ওই আসছে স্লোগান, ওটা ঝটিকা মিছিলে হতে পারে, কিন্তু বাস্তবে আমি তার কোনো সম্ভাবনা দেখি না। তো সেই ক্ষেত্রে তো এই শূন্যতা রাজনীতির ক্ষেত্রে একটা ভারসাম্য দরকার। একদলীয় শাসন, একদলীয় ব্যবস্থা কিংবা রাজনীতিতে কেবলমাত্র একটি দলের প্রাধান্য, সেটা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। সেখানে এনসিপি সহ অন্যান্য দলের জন্য ভালো না, বিপদগামী হওয়ার জন্য পথ হারানোর সুযোগ থাকে। এই জন্য এনসিপি সহ অন্যান্য দলগুলো তারা যাতে এই রাজনীতিতে ভারসাম্য আনার জন্য দায়িত্বশীল আচরণ করবে, সেটি আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।